তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে আমি যে বিষয়টার উপর আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের জন্য যারা ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য প্রিপারেশন করছে তাদের কারেন্ট অ্যাফেয়ার্সে তো এটা খুব জরুরি। তার সাথে সাথে যাদের এই ব্যাপারটায় কনফিউশন আছে যে কী করে পুরো বিষয়টা ঘটলো, তো তারাও একটা ক্লিয়ারেন্স পাবে। তো শুরু করা যাক। আমি রুদ্র, আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র। আর আমি শুরু করছি আজকে আমাদের প্রতিবেদন। আজকে আমাদের প্রতিবেদন যে শেখ হাসিনা কীভাবে বাংলাদেশ ছাড়লো এবং কী করে পর্যাপ্ত সময়ের মধ্যে প্রাণ বাঁচিয়ে ভারতে আশ্রয় নিল, এটাই হলো আমাদের আজকের প্রতিবেদন। তো বেসিক্যালি ঘটনাটা ঘটে আগের বছর 2024 সালে একটা আন্দোলন হচ্ছিল বাংলাদেশে, যেটাকে আমরা জুলাই বিপ্লব বলেও জানি। তো সেই সময় যখন আন্দোলনটা চলছিল, আন্দোলনটা প্রায় 1 মাস কন্টিনিউ হয়। তো আন্দোলনটা 1 মাস কন্টিনিউ হওয়ার ফলে অগাস্ট মাসে যখন শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়, সেই সময় সেই দিনকার পার্টিকুলার যখন সেনাবাহিনীর সাথে জনগণের ক্ল্যাশ চলছে, মানে একটা ক্ল্যাশ, একটা ভয়াবহ পরিস্থিতিতে আছে। তো সেই দিনকার শেখ হাসিনা জিজ্ঞাসা করলেন, তার যে আর্মি চিফ আছে ওয়াকারুজ্জামান যিনি ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন যে উনি কোনোরকমভাবে তার নিজেরই আত্মীয় বা রিলেটিভের মধ্যে হন। তো উনি ওনাকে জিজ্ঞাসা করলেন, ওনার সাথে ওনার খুবই ভালো সম্পর্ক ছিল। তো সেইখান থেকে উনি জিজ্ঞাসা করলেন একদম সরাসরি পার্সোনাল পরিপ্রেক্ষিতে যে কোনো অসুবিধা হবে না তো, আমি দেশে থাকতে পারবো তো। তো উনি ওনাকে আশ্বস্ত করলেন যে না না, কোনো অসুবিধা হবে না, আপনি দেশেই থাকতে পারবেন। এবং পুরো যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাকে আমরা পুলিশ এবং আর্মি একজোট হয়ে পুরো যে যে একটা অপ্রীতিকর, যে একটা মবক্রেসির মতো অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থাটাকে আমরা নিয়ন্ত্রণ করে নেব। এটা ওনার বক্তব্য ছিল শেখ হাসিনাকে। কিন্তু আগামী দিন সকালবেলা সেই লোকই যে গতকাল একজন দেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করলেন তার সিকিউরিটির বিষয়ে, ঠিক পরের দিন সকালবেলায় সেই ব্যক্তি যিনি সেনা প্রধান এবং প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন, সেই ব্যক্তি বলছেন যে আমি অপারক, মানে আমি আপনাকে সিকিউরিটি প্রদান করতে অপারক, এবং যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে যায় বা কোনো রকম কোনো খারাপ সিচুয়েশান হয়ে যায় বা আপনার প্রাণ সংকটে আসে, তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। তার কারণ বলছে যে আজকে যারা আন্দোলনে মানে যোগ দিয়েছেন বা যারা আন্দোলনে রয়েছেন মুখ্য ভূমিকায় বা প্রথমের সারিতে, তারা কিন্তু সবাই রিটায়ার্ড সেনার কর্তা। এবার যে নিজে সেনাতে আছে, সে কী করে সেনার লোকের বিরুদ্ধে আক্রমণ করবে বা গুলি চালাবে? তো এই প্রসঙ্গটা থেকে কিন্তু খুব তো যে নিজেই একজন সেনার প্রধান অধিকর্তা, সে কী করে রিটায়ার সেনা অফিসারদেরকে গুলি করে মারে? তো এই কথাটাই কিন্তু তিনি ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে জানালেন। এবার শেখ হাসিনাকে যখন জানালেন, তখন শেখ হাসিনা তাকেও বলল যে আপনি তো গতকাল আমাকে প্রাণনাশ থেকে বাঁচানোর আশ্বাস দিয়েছেন, আর আজকে আপনি এরকম কথা বলছে। তখন উনি শেখ হাসিনাকে জানালেন যে ম্যাডাম, সব কিছু আমাদের হাতের বাইরে চলে গেছে, তো আপনার জন্য ভালো এটাই হবে। এবং উনি ছাড়াও যে সরকারি অধিকর্তারা ছিলেন বা তার দলের যারা রাজনৈতিক দলের যারা লোক ছিলেন, সহকর্মী, তারাও কিন্তু তাদেরকে এই উপদেশ দেন যে যে আপনার পক্ষে এটাই ভালো হবে যে আপনি বাংলাদেশ ছেড়ে যত সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে যান। তার কারণ আমাদের পক্ষে, মানে আমরা পর্যাপ্তভাবে, মানে পার্টিকুলারলি জানাতে পারছি না যে কতক্ষণ আমরা এই মবকে বা এই ভিড়কে আটকে রাখতে পারবো। ঠিক আছে? তো এরকম সিচুয়েশানে এতদ অবস্থায় ঠিক বেলা 1:30 নাগাদ ভারতের ডিফেন্স মিনিস্ট্রি থেকে একটা কল যায়। এখানে টুইস্ট আছে যে কী করে প্রাণ বাঁচল শেখ হাসিনার। কারণ শেখ হাসিনার তার আগে শেখ হাসিনাকে তার যে দেশের গভর্নমেন্টে যারা বসেছিল, মানে অধিকর্তা বা আমরা বলতে পারি তার সিকিউরিটি যারা দেখছিল, তো সেই মানুষগুলো কিন্তু রীতিমতো ভয়ে রেখে দিয়েছিল। মানে ভয় মিন্স তারা নিজেও আতঙ্কিত ছিল এবং তাদের যে দেশের প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু তাদের কারণে ধীরে ধীরে আতঙ্কিত হয়ে পড়ছিলেন। কারণ তাদের কাছে কোনো উপায় ছিল না, তারা জানতেন না যে এই এতদ অবস্থার কী করে মোকাবিলা করা যায়। ঠিক আছে? তো যেহেতু তারা জানতেন না, সেহেতু তারাও যেরকম সংকটময় পরিস্থিতিতে উপস্থিত হয়েছিলেন, ঠিক সেরকমই তাদের প্রধানমন্ত্রীও কিন্তু তাদের কারণে সংকটময় পরিস্থিতিতে উপস্থিত হয়েছিল। কারণ প্রধানমন্ত্রীর সিকিউরিটি দেখা, তার প্রধানমন্ত্রীর যেসব নিজস্ব লোক আছে বা যে সিক্রেট এজেন্সি আছে, তাদের কাজ হয়। এবার এইটাকে দেখতে যদি বাইরের দেশকে ইন্টারফেয়ারেন্স করতে হয় বা হস্তক্ষেপ করতে হয়, তাহলে বুঝতেই পারা যায় যে দেশের আন্তর্জাতিক বলছি, দেশের ইন্টারনাল বা ইন্টারিম সিকিউরিটি পারপাসটা কীরকম আছে, বা সিকিউরিটির লোকেরা কতটা তৎপর বা কতটা রেসপন্সিবল। একদমই রেসপন্সিবল নয়। তাই জন্যই তো বাংলাদেশ পৃথিবীর 54 নম্বর না 52 নম্বর কান্ট্রিতে আসে, এমনি আসে। যেমন ওরা সেনার দিক থেকে পিছিয়ে, সেরকম সিক্রেট এজেন্সি বা ইনফরমেশনের দিক থেকেও কিন্তু ততটাই পিছিয়ে। তো সেই কারণে কিন্তু ওদের কাছে, কিন্তু ওদের সেনাকর্তা বা ওদের যারা সেনা প্রধান আছে, তাদের কাছে কিন্তু লাইভ ভিজুয়ালস ছিল, বাট তারা আন্দাজা লাগাতে পারছিল না যে জিনিসটা কত ভয়াবহ হতে পারে বা কত মারাত্মক হতে পারে তাদের একজন প্রধানমন্ত্রীর জন্য, যে অলরেডি তাদের দেশের প্রধানমন্ত্রী রয়েছে বা কিছুদিন আগেই ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছে তার জন্য।
এবার ১:৩০টার সময় যে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে যে কলটা যায়, এবং আমার যতদূর পার্সোনাল অভিজ্ঞতা বা আমি যে আর্টিকেলগুলো পড়েছি দ্য ইকোনমিক্স টাইমস বা দ্য ইন্ডিয়া টাইমসে, সেই আর্টিকেলসগুলো থেকে আমার যেটা মনে হয়েছে, যে যতদূর মনে হয় যে আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল আছে, উনিই কল করেছিলেন। কারণ ওনার সাথে শেখ হাসিনার একটা মানে কী বলবো, একটা খুবই ইকুইভ্যালেন্ট সম্পর্ক আছে। এবং যখনই বাংলাদেশ কোনো প্রবলেমে পড়েছে বা কোনো তৎপর অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, বা ইমার্জেন্সি সৃষ্টি হয়েছে, তখন কিন্তু উপদেষ্টা হিসাবে যিনি শেখ হাসিনার কাছে সবার আগে এগিয়ে গেছেন ভারত সরকারের তরফ থেকে, তিনি কিন্তু অজিত ডোভাল নিজে। এবার অজিত মেবি আমার যতদূর যা মনে হয় যে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে যখন কল গেছে, তখন হয়তো উনিই কল করেছিলেন। এবং ওনাকে জাস্ট এইটুকু জানানো হয় যে আপনি ইটস টু লেট, আপনি যদি এক্ষুনি না বেরোন তাহলে কিন্তু আপনার প্রাণ বাঁচানো সম্ভব হবে না। এবং যে মবটাকে আপনার দেশের প্রশাসন ঠেকিয়ে রাখার চেষ্টা করেছে শুধুমাত্র আপনার কারণে সকাল থেকে, তারা কিন্তু আর 40 থেকে 45 মিনিটের মধ্যে আপনার যে বাসভবন আছে সেখানে প্রবেশ করে যাবে। তো জাস্ট এইটুকু বলে কল কেটে দেওয়া হয়। আর এইটুকু বলা হয় যে ভারতের এয়ার স্পেস সবসময় আপনার জন্য, বা যদি কোনো হেলিকপ্টার বা কোনো প্লেন বাংলাদেশ থেকে ভারতের এয়ার স্পেসে প্রবেশ করে, এটা জানায় ভারতের এয়ারপোর্ট অথরিটিকে যে আমাদের সাথে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আছে, তাহলে কিন্তু আমাদের দিক থেকে সবসময় ওয়েলকাম আছে। আপনি কিন্তু ইতিমধ্যে যত সম্ভব তাড়াতাড়ি, যা দেরি হয়েছে আপনি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যান এবং ভারতের এয়ার স্পেসে প্রবেশ করুন। জাস্ট এইটুকু বলে ফোনটা কেটে দেওয়া হয়। এবার উনি বুঝতে পারেন, এবার শেখ হাসিনা বুঝতে পারেন, শুধু শেখ হাসিনা নয়, তার যে বোন ছিল রুজিনা নাকি, হ্যাঁ রুজিনা মেবি নাম, তো উনি কিন্তু দুজনেই মানে উনি ওনার কিন্তু ছোটো বোন, মানে বয়সে ওনার থেকে ছোটো বা ইয়াঙ্গার, উনি কিন্তু ওনাকে উপদেশ দিলেন যে দিদি আমাদের এই মুহূর্তে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত, কারণ আমাদের কাছে আর সময় নেই, এটাই কিছু করার নেই, এটাই মানে এই সিচুয়েশানটাই উপস্থিত হয়েছে, তো আমাদের সিচুয়েশান হিসাবে কাজ করতে হবে এবং আমাদেরকে বেরোতে হবে। তো তারা কিন্তু ওই অবস্থায় যেটুকু পেরেছেন, জাস্ট দুটো অ্যাটাচি ভরেছেন, নিজেদের দুজনের দুটো অ্যাটাচি ভরে নিয়ে কিন্তু একটা এসইউভি গাড়িতে করে হেলিকপ্টারের কাছে পৌঁছেছেন, এবং হেলিকপ্টারে করে বাংলাদেশি হেলিকপ্টারে করে ভারতীয় এয়ার স্পেসে প্রবেশ করেছেন এবং নিজেদেরকে প্রাণে বাঁচিয়েছেন। তো এটা কিন্তু আমরা দেখেছি। এটা বাকিটা আমরা এই যেটুকু বাকিটা বললাম, এই মিনিস্ট্রি অফ ডিফেন্সের কলের পর থেকে বাকি ঘটনাটা আপনারা জানেন, এটা সবার কাছে জলের মতো ক্লিয়ার যে বাকি ঘটনাটা কীভাবে কী হয়েছে। কিন্তু এই যে কলটা আসা এবং রয়ের তরফ থেকে যে অ্যাওয়্যার করা, বা আইবির তরফ থেকে যে অ্যাওয়্যার করা, বা এবং আইবির জয়েন্টলি যে অ্যাওয়্যার করা একটা অন্য নেইবার দেশের কান্ট্রির প্রাইম মিনিস্টারকে প্রাণে বাঁচানো, তো এটা কিন্তু অনেক বড় কথা। মানে এটা কিন্তু মানে আরও অনেক দেশে দেখেছি আমরা, তাখ্তপালাট হয়েছে, আরও অনেক দেশে জেনজিদের প্রোটেস্ট হয়েছে, কিন্তু সেই সব প্রোটেস্টে তাদের প্রাইম মিনিস্টারকে নয় পালিয়ে যেতে হয়েছে, আর না হলে আমরা অনেক সময় এরকমও দেখেছি যে প্রাণও গেছে কিছু কিছু প্রাইম মিনিস্টার, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন পার্শ্ববর্তী একটা নেইবার কান্ট্রি আপনাকে অ্যাজ আ প্রাইম মিনিস্টার এভাবে প্রেফারেন্স দেয়, বা এভাবে আপনার সাথে একটা ইকুইভ্যালেন্ট ফ্রেন্ডশিপ কন্ডিশনে থাকে, তখন কিন্তু এটা শেখ হাসিনার জন্য একটা বিরাট পাওয়া। মানে অ্যাজ আ প্রাইম মিনিস্টার এটা শেখ হাসিনার জন্য একটা বিরাট পাওয়া, কারণ ভারতের মতো একটা বড় একটা ডেমোক্রেসি, 140 কোটির একটা ডেমোক্রেসি, ওনার মতো একটা প্রাইম মিনিস্টারকে প্রাণে বাঁচিয়েছে। এটা ওনার জন্য অনেক বড় পাওয়া। এবং শুধু পাওয়া নয়, ভারত তার সাথে সাথে এটাও বলেছে, এটাও ওনাকে বারে বারে জানান দিয়েছে যে আপনি বেঁচে থাকলে কিন্তু আবার লড়াই করতে পারবেন, কিন্তু তার জন্য আপনার বেঁচে থাকা খুব জরুরি আছে, এবং ভারত চায় যে আপনি বেঁচে থাকুন। কারণ আপনি যেহেতু নিজে রিজাইন করেননি, তাই জন্য আপনি এখনও কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন, এবং ইলেকটেড প্রধানমন্ত্রী, জনগণ দ্বারা ভোট দিয়ে জেতানো প্রধানমন্ত্রী। তো সেই কারণে ভারত চেয়েছে যে শেখ হাসিনা বেঁচে থাকুক এবং শেখ হাসিনা ভারতে চলে আসুক। তো ঠিক সেরকমই ঘটেছে, এবং সম্পূর্ণটাই পুরো প্ল্যানিংটাই সাকসেসফুল হয়েছে শুধুমাত্র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের তত্ত্বাবধানে, মানে রয়ের তত্ত্বাবধানে। এবং আইবি ছাড়া কেউ এই জিনিসটাকে সাকসেস দিতেই পারতো না, মানে কেউ এরকম কন্ডিশনে প্রাইম মিনিস্টারকে বের করে আনতে পারতো না এবং প্রাণে বাঁচাতেও পারতো না। ভারত ঠিক সময়ে ঠিক ইনফরমেশান প্রোভাইড করেছে, তাই জন্য ঠিকভাবে শেখ হাসিনা সুস্থ অবস্থায় ভারতে প্রবেশ করতে পেরেছে। তো এই ভিডিওটা ভালো লাগলে আপনি লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অন করে দিন, তাতে যখনই আমরা ভিডিও ছাড়বো তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র, আমি রুদ্র। আর এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর দেখা হচ্ছে পরের দিন পরবর্তী ভিডিওয়। সঙ্গে থাকুন, এগিয়ে রাখুন।